কবিতাকে এভাবেই দেখতে চাই আর কি। আচ্ছা, যেখানে কবিতা কর্মী হিসেবে কবিতার নির্মাণ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু অনুভূতিটাকে আমি সবসময় প্রায়োরিটি দিই। আমি যদি বলি যে আমার একটা লাইন আছে এরকম যে উড়োজাহাজের শব্দ শুনলেই মনে হয় কাছাকাছি কোথাও আকাশ আছে। এখানে আমি উড়োজাহাজের শব্দটা শুনে এই আকাশটা কিন্তু অনেক অনেক বড় কিছু একটা। আরেকজন কবি বলছে, অনুভূতি তুমি কোথায় যাও দুলে দুলে হেলে হেলে, অনুভূতি তুমি কোথায় যাও, তুমি যেখানে যাও আমি কি যাই সেখানে। তো এই যে একটা অনুভূতির সঙ্গে থাকার যে ব্যাপারটা, এবং অনুভূতিটাকেও ধরতে পারছে না, অনুভূতিও যে অন্বেষণের ব্যাপার হয়ে উঠছে, এটি কিন্তু আবার দেখা যায়। ভাষার কথাটা যে জায়গায় আসলো, আসলে মানুষ কিন্তু ভাবে চিন্তা করে ভাষা দিয়ে, যেই জন্য ভাষাটা কেন এত জরুরি, এবং কবিতাও এই জন্যই জরুরি। যতদিন ভাষা থাকবে ততদিন কবিতা থাকবে, এবং ততদিন মানুষ থাকবে, মানুষ চিন্তা করতে পারবে। এই জায়গাটা বোধহয় মানে মানুষের ইতিহাসের চেয়ে, মানুষের মানে অস্তিত্বের চেয়ে বড় কোনো জায়গা নাই। যখন মানুষ চিন্তা না করতে পারবে তখন মানুষের কিছুই নেই। এবং আজকের যে পৃথিবী, আজকের যে বুশ সমাজ, যেই মানে যে পরিমাণ মানে পৃথিবীর যে পরিমাণ সংকট, যে পরিমাণ, প্রতিদিন আমার মনে হয় আমি সুইসাইড করি, প্রতিদিন মনে হয় আমি হয়তোবা মারা যাব, এইরকম একটা জায়গা থেকে এই জায়গাটা আমরা আসলে কই পাই, বেঁচে থাকার স্পিরিটটা কই পাই, এই শক্তিটা আসলে আমার মনে হয় কবিতায় থাকে। যেভাবে আমাদের সংসারে আমাদের মা থাকেন, আমাদের মা যে করে না আমাদেরকে, এবং এই জন্য আরেকজন আপনার মতো আরেকজন কবির কথা আমার মনে পড়ছে, বলছে যে কবিতা পৃথিবীর ভেতরেই থাকে, পৃথিবীর সঙ্গে থাকে, পৃথিবীকে সঙ্গে নেয়, আবার পৃথিবীর সঙ্গে যুদ্ধও করে, এবং কবি হচ্ছে সেই লড়াকু যোদ্ধা যিনি শব্দের মুক্তি কামনা করেন, এবং শব্দের মুক্তি বা স্বাধীনতা কামনা করেন। কিসের থেকে স্বাধীনতা? সেটি হচ্ছে সনাতন অর্থের স্বৈরাচারী শাসন থেকে স্বাধীনতা। তো এটি একটি কথা আছে, এই যে ভাষার নতুন নতুন ব্যবহার বা সৃজনশীল ব্যবহারের ব্যাপারটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়। জুয়েল মুস্তাফিজের কাছে বলুন। প্রশ্নটা এরকম যে আমরা কবিতাকে, আমি যদি এভাবেই আবার উল্টো প্রশ্ন করি, যে আমি কবিতাকে কি কাজে লাগাতে চাই, তো আমরা পৃথিবীর ইতিহাস তো যুদ্ধ বিগ্রহের ইতিহাস। কবিতা পৃথিবীর সৃষ্টি লগ্নে, এবং আমরা যে সমস্ত মহাকাব্য দেখি বা প্রত্যেকটা ধর্মগ্রন্থ তো একটি কবিতা। তো পৃথিবীর আরেকটি ইতিহাসের যদি কথা বলি, তাহলে হচ্ছে যে বিজ্ঞান এবং ধর্মের ইতিহাস। ধর্ম কিন্তু আমার কাছে মনে হয় যে একটি কবিতা, এটিকে আগে। আর আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে যে কবিতা বিস্ময় সৃষ্টি করে। আর আমি মানুষ মাত্রই, আমি বলতে চাই যে মানুষ মাত্রই বিস্ময়ের কাছাকাছি যেতে চাই আর কি। কাজে কবিতা একটা মানে অপরিসীম শক্তি, যে শক্তি কাজে লাগিয়ে একটি নৌকাকে নদী থেকে, আমরা দেখি যে অনেকেই শ্রমজীবী মানুষ আছে আমাদের মধ্যে যারা কবিতার কাছাকাছি নেই, কবিতা বলতে পারে না, কবিতা বুঝেও না, অথচ তাদের ভিতরে কবিতা লালন করে, তারা তাদের নিজের অজান্তেই কবিতা লালন করছে। আমি দেখেছি ছোটবেলায় যে আমাদের নদীর পাড়ে যে মাঝিরা, তারা কোরাস করতে করতে কোরাসকে শক্তি হিসাবে নিয়ে, অর্থাৎ কবিতাকে শক্তি হিসাবে নিয়ে একটি মানে বড় নৌকাকে তুলে ফেললো ডাঙায়। কিংবা আমরা দেখি যে পালকি বাহক যারা, বেহেরা বাহক আছে, যারা বেহেরা যারা আছে, তারা কোরাস করতে করতে ওইরকম একটা ইয়াকে নিয়ে যাচ্ছে। তাহলে আমি তো কবিতাকে যদি আমরা এভাবে দেখতে চাই, কবিতাকে যদি আমরা ছন্দের মধ্যে শুধুমাত্র কবিতা হিসেবে নাও দেখতে চাই, প্রশ্নটা কিন্তু উঠেছে কবিতা কি কাজে লাগে। আমরা কিন্তু মেলাতে চাই যে কবিতা একটা কনস্ট্রাকশন, কবিতা একটা কমার্শিয়াল ব্যাপার, কিন্তু আমরা দেখি যে কবিতা এমন একটা শক্তি যে আমরা একটা পালকি নিয়ে যেতে পারছি, একটা নৌকা উঠিয়ে দিতে পারছি। আমি শুকনো দৃষ্টিতে দেখতেছি আর কি এই জিনিসটাকে, যারা হচ্ছে কখনোই কোনো একটি কবিতা পড়েনি, তারাও হচ্ছে কবিতা লালন করছে। কবিতা অনেকের তো পড়ার দরকার নেই, কবিতা শোনার ব্যাপারও চলতে পারে। আরেকটি কবিতার অন্তর্নিহিত ব্যাপার আমি বলছি না, আমি একদম সরাসরি চলে যাচ্ছি। কবিতা একটা বিজনেস মনে করি যদি আমি, তাহলে দেখবো যে একটি রাষ্ট্রের অন্তরালে আরেকটি রাষ্ট্র থাকে, যে রাষ্ট্রটি হচ্ছে অলিখিত রাষ্ট্র, যেখানে কবিতা হচ্ছে রাজা। আর একটি সমাজের অন্তরালে, একটি সংসারের অন্তরালে আরেকটি সংসার থাকে, যেটি হচ্ছে অলিখিত সংসার, অলিখিত সমাজ, যেখানে কবিতাই রাজা। মানুষের সবচাইতে মৌলিক যেটা জিনিস সেটি হচ্ছে তার ব্যথা এবং তার সুর। আমাদের যদি বাংলাদেশে একটা বড় ইতিহাস হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। তো ৭১-এর মুক্তিযুদ্ধ, আমরা তো ৭১-এর অনেক বছর পর জন্মগ্রহণ করেছি, সেখানে আমরা যেটি পেয়েছি সেটা আমি কবিতার ভিতর দিয়ে ৭১-কে যেভাবে দেখতে পেয়েছি, কবিতার ভিতরে ব্যথা এবং সুর এমন ভাবে সীমাবদ্ধ ছিল শামসুর রহমানের কবিতায়, এবং আরো অনেক সে সময়ের কবিদের কবিতায় পাওয়া গেছে। তো কবিতা শুধুমাত্র নিছক কবিতা নয়, কবিতা হচ্ছে যে ইতিহাস ঐতিহ্যকে এমন ভাবে লালন করে, যেটি আমরা নেক্সট প্রজন্মের কাছে, আমি এবং তার পরবর্তীতে আরো যে 50 বছর পরে আসবে, সে একমাত্র কবিতার মাধ্যমে তার পূর্ববর্তী। আমিও তাই মনে করি যে একটা কবিতা কিন্তু একটা কবিতা, শক্তিশালী কবিতা বলতে কি বুঝি, সেটি কবিতা কি কাজ করে এই সবের সঙ্গে এই প্রসঙ্গগুলো কিন্তু সম্পর্কিত। কবিতা কি, এই ব্যাপারটা, কবিতার শক্তিটা তাহলে কি? কবিতার শক্তি হচ্ছে ওই জায়গায় একটা শক্তিশালী কবিতা একটা জনগোষ্ঠীর কণ্ঠস্বর দিতে পারে,
একটা শক্তিশালী কবিতা, যেমন- একটা বিশাল জনগোষ্ঠীর কণ্ঠস্বর যেমন- হতে পারে। এবং আমার প্রিয় কবি মাহমুদ দারবেশ একবার বলেছিলেন যে কথাটা, যে হাজার হাজার রাজনৈতিক কর্মী বা হাজার হাজার রাজনীতিকের বক্তৃতার চেয়ে একটি কবিতা, 4 লাইনের একটি কবিতা অধিকতর শক্তিশালী হতে পারে এবং মানুষকে ওইভাবে নাড়া দিতে পারে। মাহমুদ দারবেশ। তো কবিতার শক্তি, এখন শক্তির ব্যাপারে, কবিতার শক্তি কি কাজে লাগে, তো শক্তি সম্পর্কে মানে শক্তিটা মানে খুব মানে যদি এইভাবে আমি দেখি যে পৃথিবীর সব দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, জাতীয় সঙ্গীতটা একটা চমৎকার কবিতা, আর জাতীয় সঙ্গীতটা হচ্ছে মানে একটি দেশের আত্মপরিচয়, একটা জাতির আত্মপরিচয়ের একটা জায়গা। আমরা অনুষ্ঠান শেষে চলে এসেছি। পরিষ্কার হয় যে কবিতা কিন্তু ভাষাকে আশ্রয় করে, এবং কবিতার চূড়ান্ত সংজ্ঞার্থ আমরা নির্ণয় না করতে পারলেও অন্তত এতটুকু বলতে পারি যে কবিতা হচ্ছে ভাষার বিশেষ ব্যবহার। কবিতা নিয়ে আমাদের কথা চলবেই, আরো চলবে। সিন্ধুর ভিতরে বিন্দুর মতো একটি জায়গায় আমরা থেকেই গেলাম, কিন্তু সিন্ধুর সম্ভাবনাটাকে অস্বীকার না করে। আপনাকে ধন্যবাদ। প্রচ্ছদ পট থেকে ফিরে এবারে নিচ্ছি একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরবো শীঘ্রই।